নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বিন্দেশি চান্দ্রেস চ্যানেল। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি চান্দ্রেই। আজকে আমি আমার আর একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম। আজকে আমি আপনাদেরকে নিয়ে ঘুরতে যাব আটলান্টিক মহাসাগরের তীরেরই আর একটা নতুন বিচে, আর যেখানে হচ্ছে ঘুড়ির উৎসব মানে কাইট ফেস্টিভ্যাল। ব্যাপারটা কীরকম হয় এটা একেবারেই আমার কাছে প্রথম এক্সপিরিয়েন্স, আর অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব সেই প্রথম এক্সপিরিয়েন্সটা কীরকম সেটা দেখাতে। তাহলে আজকে আর দেরি করছি না, ঝটপট করে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর হ্যাঁ, আর একটা কথা বলতেই ভুলে গেছিলাম, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর ব্লগগুলো ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আজ আমরা চলে এসেছি আটলান্টিক মহাসাগরের তীরে পিয়ার ভিলেজ নামক নিউ জার্সির একটি জায়গাতে, যেখানে 8th অ্যানুয়াল কাইট ফেস্টিভ্যালটি হচ্ছে। আমরা বরং একটু জেনে রাখি এই পিয়ার ভিলেজ সম্পর্কে। পিয়ার ভিলেজ হলো নিউ জার্সির লং ব্রাঞ্চে আটলান্টিক মহাসাগরের পাশে অবস্থিত একটি ভীষণ সুন্দর জায়গা, যেখানে নানান ধরনের কমিউনিটির মানুষ বসবাস করে। এই জায়গাটি 2005 সালে খোলা হয়েছিল এবং এটি নিউ জার্সির এক উপকূলের এক অন্যতম রত্ন হিসেবে এই জায়গাটি পরিচিতি আছে। এই পিয়ার ভিলেজ নিউ জার্সির লং ব্রাঞ্চের একটি মনোরম সমুদ্র সৈকত, এবং এখানকার যে বোর্ড ওয়াকটা সেটি ভীষণ সুন্দর। এই জায়গাটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বে অবস্থিত, যার জন্য এই জায়গাটি ভীষণ ফেমাস। আর এখানে জানেন প্রায় 500টির মতো বিলাসবহুল সমুদ্র তীরবর্তী অ্যাপার্টমেন্ট আছে। এখানকার বোর্ডওয়াকটি যথেষ্ট সুন্দর। এখানে দেখলাম এসে যে এইখানে অনেক ধরনের দোকান রয়েছে আর নানান ধরনের কুইজিনের এখানে রেস্টুরেন্ট রয়েছে, যার জন্য হয়তো এই জায়গাটি আরও বেশি ফেমাস হয়ে উঠেছে। এছাড়া এখানকার বোর্ডওয়াক, ফান এন্ড গেমস, পিয়ার পিনস, পিয়ার পুট, এই ধরনের নানা ধরনের এন্টারটেনমেন্টের জন্য গেমের ব্যবস্থাও করা আছে। আর এই জায়গাটিতে লাইভ ইভেন্ট তো হয়ই, আর সাথে করে বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে। আর এখানে যে ক্যারোসেলটা রয়েছে, যেটা ভীষণ সুন্দর, সমুদ্রের ধারেই একটা বাচ্চাদের জন্য ক্যারোসেল রয়েছে। আর এখানে প্রত্যেক বছর এই ঘুড়ির উৎসবটা হয়, যেটা বিশাল বড় করে অনুষ্ঠিত হয়। ঠিক মে মাসের 1st কি 2nd উইকেই এখানে এই কাইট ফেস্টিভ্যালটি হয়। তাহলে চলুন এবার একটু এখানে কি দোকান হয়েছিল সেগুলো একটু ঘুরে দেখা যাক। এইগুলো সমস্ত ওয়াল হ্যাঙ্গিং ছিল, বা এগুলো বারান্দাতেও টাঙানো যায়। এইগুলো সমস্ত মোজাইকের ওপরে খুব সুন্দর কালার করে ডিজাইন করা ছিল, যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। সাথে করে এখানে বাচ্চাদের জন্য ফেস পেন্টিংয়ের ব্যবস্থাও ছিল। আর এখানে ফেংশুয়েরও দোকান ছিল। চলুন তাহলে ফেংশুয়ের দোকানটা বরং একটু ঘুরে দেখা যাক। প্রায় 6-7 মাস বাদে আমরা বেরোলাম, আর বেরিয়েই এলাম হচ্ছে সমুদ্রের ধারে। আসলে এই ব্লগটি আমার আপনাদেরকে অনেক দিন আগেই দেখানোর ছিল, কিন্তু মাঝেই মেমোরিয়াল ডে এসে যাওয়ার জন্য এই ব্লগটি আমি পোস্ট করিনি। আমরা এখানে মে মাসেতেই এসেছিলাম, আর আমি এখানে আসার আগে ভেবেছিলাম যে আমরা সবাই বিচেই যাচ্ছি, এখানে আর কীরকম ওয়েদার হবে, বেশ গরম হবে, তাই জন্য একদম বিচের জামা কাপড় পরেই এসেছিলাম, জানেন তো। আর এসে দেখলাম
এত ঠান্ডা, কনকনে ঠান্ডায় প্রচণ্ড কাঁপছি। ভাগ্যিস আমি লোলোর জন্য একটা পুরো ফুল জামা কাপড়ের সেট এনেছিলাম আর জ্যাকেট এনেছিলাম, কিন্তু আমার জন্য তো আনিনি, কারণ আমাকে তো স্টাইল করতে হবে। তবে হ্যাঁ, সৌরভেরও একটা ফুল সেট ছিল। যাই হোক, ওদের দুজনকে ফুল সেট দিতে পেরে সেই মজায় আমি একেবারে হাফ প্যান্ট পরে ঘুরে বেরিয়েছি আর ঠান্ডায় থরথর করে কেঁপেছি। যাই হোক, এই হলো ফেংশুয়ের দোকান। এই দোকানটিতে এসে দেখলাম নানান ধরনের স্টোন, নানান ধরনের ক্রিস্টাল, নানান ধরনের স্পেল রাখা ছিল, যেগুলো আমাদের বিভিন্ন ধরনের, যারা এই সমস্ত কিছুতে বিলিভ করে তারা এগুলো জানে যে কিভাবে রাখতে হয়, কিভাবে এগুলো ইউজ করতে হয়। আমি খুব একটা বেশি জানি না। আমার দোকানটা ভীষণ আই ক্যাচি লাগলো, তাই ভাবলাম একটুখানি ঘুরে দেখি দোকানটাতে আর কি কি পাওয়া যায়। আর যেখানেই ফেস পেন্টিং সেখানেই তো টংলু, আর বেশ মজাদারও লাগে। এবার অবশ্য ভেবেছিলাম যে আমি নিজেও করাবো, কিন্তু যাই হোক, টংলুকেই করিয়েছি, আমি আর করাইনি। ওকে করিয়েছি কারণ হচ্ছে যে আমাদের আর সময় ছিল না, আমাদের এবার আস্তে আস্তে বিচের দিকে যাওয়ার সময় হয়ে গেছিলো। তাই জন্য আমি বললাম তুই কর, আমার করতে আরও টাইম লাগবে, চল তাহলে এবার বিচের দিকে যাওয়া যাক। এই জায়গাটির মেন অ্যাট্রাকশন নিঃসন্দেহে হচ্ছে এখানকার সি বিচ, আর তারপরে আসছে হচ্ছে এখানে উঠতে থাকা বিশাল বিশাল নানা রঙের এবং নানা শেপের সুন্দর ঘুড়িগুলো। এই রকম ঘুড়ি আমি সত্যি দেখিনি। অবশ্যই এটা আমার কাছে প্রথমবার। আর আপনারা তো জানেন যে কটা জিনিস আমি এখানে এসে প্রথমবার এক্সপিরিয়েন্স করেছি, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই ঘুড়িগুলো ইস্টার্ন সিবোর্ডের বিভিন্ন পেশাদার ঘুড়ি উড়ানকারীরা এইগুলো জানেন তো এত সুন্দরভাবে প্রদর্শন করে। এখানে এই কাইট এক্সিবিশন বাদেও এখানে নানান ধরনের গেমস হয়, সেগুলো তো আপনাদের বলেছি। তার মধ্যে একটা গেম আছে যেটাকে রানিং অফ দ্য বোলস বলে। এই গেমটি ধরুন বাচ্চা আর তার বাবা মা 8 ফুটের মতো বড় একটা প্যারাশুটের ঘুড়ি ধরে মানে যেদিকে হাওয়া সেই দিকে দৌড়ায়, আর এটাই জনপ্রিয় অনেক অনেক বেশি, আর এটা সবাই দেখতে ভীষণ ভালোবাসে। এছাড়াও এই ফেস্টিভ্যালের সাথে যুক্ত ছিল মেকার্স আর আর্টিজিয়ান বাজার, যেটার মধ্যে নানান ধরনের হ্যান্ডিক্রাফটের জিনিস পাওয়া যাচ্ছিল, যেটা আপনাদেরকে আমি দেখালাম কিছুক্ষণ আগেই। আর সাথে করে এখানে লাইভ মিউজিক চলছিল, আর যেটার জন্য এইখানের এই পরিবেশটা আরও আরও সুন্দর, আরও আরও মিউজিক্যাল, আরও আরও কালারফুল, আরও আরও মানে বিউটিফুল, আরও আরও পিসফুল, আর আরও আরও এস্থেটিক, আরও অনেক কিছু করে দিচ্ছিল। আর বেশি কথা না বলে আপনাদের জন্য এখন আমি চুপ করে গেলাম, আপনারা নিজেরাই বলুন আর কি কি করছিল আমার ব্লগটা দেখে। ভীষণ সুন্দর ওয়েদার। এই যে কি জানো, ব্যাঙের ছানা, এই যে ছানা ব্যাঙ, ছানা ব্যাঙ মানে ব্যাঙাচি, জানিস তো? ছানা ব্যাঙকে, ব্যাঙের বেবিকে কি বলে? ব্যাঙাচি, ওই পুরো ব্যাঙাচি। আর এই সামনে দেখুন আটলান্টিক, সুন্দর আটলান্টিকের সমুদ্র দেখা যাচ্ছে, আটলান্টিক মহাসাগর একদম ভূগোলের বইয়ের পাতা থেকে উঠে এসছে। অসম্ভব সুন্দর ওয়েদার। আর এই যে এখানে কাইট ফেস্টিভ্যাল চলছে, তার কত বড় 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 ঘুড়ি, আমার মাথার উপরে একটা বিশাল বড় ঘুড়ি উঠছে। এগুলোকে সব স্ট্যান্ডের মধ্যে আটকে রাখে, খুব সুন্দর লাগছে দেখতে। আমরাও কিছুক্ষণ বাদ ওড়াবো। এই যে আমি
এখানে ঘড়ি কেনার অনেকগুলো দোকান ছিল, কিন্তু সেই বড় বড় ঘড়িগুলোর বেশ বেশ দাম চাইছিল। আমরা একটা ঘড়ি এনেছিলাম, আমরা তো বুঝিনি যে এইখানে এরকম বড় বড় ঘড়িগুলো ওড়াতে দেয়, কারণ অনেক জায়গাতেই নিজেদের ঘড়ি ওড়াতে দেয় না। কিন্তু এখানে তাই জন্য আমরা একটা ছোট্ট ঘড়ি নিয়ে এসেছিলাম। তাহলে আমরা যদি জানতাম তাহলে আমরা কস্কো কিংবা ওয়ালমার্ট থেকে বড় বড় ঘড়িগুলো কিনে আনতাম, যেগুলো এখানে ওয়ালমার্ট কস্কোর থেকেও বেশ দাম চাইছিল। কিন্তু আমাদের ঘড়িটা আর এখানে যে ঘড়ি উঠছিল তার কোয়ালিটি ওয়াইজ আকাশ পাতাল তফাৎ ছিল। তাই আমাদের ঘড়িটা খুব বেশি ভালো ওড়েনি, একটুখানি উড়েছে। আর এখানকার যে ঘড়িগুলো দেখলাম জানেন তো, বেশ বড় বড়, আর ঘড়িতে যে কাঠিগুলো থাকে সেগুলো পুরো প্লাস্টিকের আর অনেকটা বেশি ভারী। তাই জন্য এই হাওয়াতে ওই ঘড়িগুলো অনেকটা উপরে উঠছিল, আর আমাদেরটা ঠিক তার অপোজিট ছিল। আমাদেরটা একদমই খুব একটা ভালো ছিল না, আর কাঠির ছিল জিনিসটা, তাই জন্য এই হাওয়াতে ওর পক্ষে এর থেকে বেশি ওড়াটা সম্ভব ছিল না, তাই খুব বেশি ওড়েনি। কিন্তু তাতেই আমরা খুব হ্যাপি হয়ে গেছিলাম। আর আমরা অবশ্যই ভেবেছি যে এরপর যে কোনো জায়গাতে যাওয়ার আগে আমরা অবশ্যই একটা এরকম সুন্দর ভালো একদম মজবুত ঘড়ি কিনে নিয়ে যাব। পেন্টুটা ভিজে গেলে কি হবে? এইবার সময় চলে এসছে যে সমুদ্রের জলে একটু পাটা ডুবিয়ে কিছুক্ষণের জন্য দাঁড়াবো। কিন্তু শুনতে পেলেন না তো আমার চিৎকারটা? প্রচণ্ড ঠান্ডা জল, পুরো যেন মনে হচ্ছে ফ্রিজ থেকে বরফটা বার করে সেই বরফের জলটা যেরকম হয় না, হাত পা কেটে যাচ্ছে, ঠিক ওই রকম। তার মধ্যেও সৌহার্দ্য লাফিয়ে যাচ্ছে যে আমি চান করব, আমি চান করব, কিন্তু ওকে চান করতে দেওয়া হয়নি। এতটাই ঠান্ডা জল ছিল তখন। আমি জাস্ট গিয়ে পাটা ডুবিয়ে আবার চলে এসেছি। এই বীচটা এতটাই সুন্দর আর অন্যতম আরও বাকি বীচগুলোর থেকে হয়ে উঠেছে এই কারণে, কারণ এই বীচটি একেবারেই ফ্যামিলি ফ্রেন্ডলি বীচ। আর সেই কারণে এখানে সমস্ত রকমের সমস্ত বয়সের মানুষজনদের এখানে দেখা যায় মজা করতে। আর কি সুন্দর এখানে দেখুন বাবল ওড়ানো হচ্ছিল, সেটাও খুব সুন্দর লাগছে দেখতে। বিচের মধ্যে এরকম সুন্দর একটা কাইট ফেস্টিভ্যাল যে দেখেছি, সেটা যে আপনাদেরকেও দেখাতে পেরেছি, আমার খুব খুব ভালো লেগেছে। এইবার আস্তে আস্তে ঘড়ির কাঁটায় 4টে বেজে গেছে। এখন আমাদের ফেরার সময়, কারণ এখানে 6টা থেকে একটা থান্ডারস্টর্ম অ্যালার্ট আছে, আর আমাদের বাড়ি ফিরতেও অসুবিধে হবে। সেই কারণে আমরা আস্তে আস্তে এবার চলে যাচ্ছি পার্কিং লটের দিকে। আমরা যেখানে গাড়ি রেখেছিলাম, এখানে জানেন তো গাড়ি রাখা যায় পুরো সারা দিনের জন্য, এখানে গাড়ি রাখতে পারেন, কিন্তু একবারই গাড়ি নিয়ে বেরোতে হবে, একবারই গাড়ি নিয়ে ঢুকতে হবে। আর এই সারা দিনের জন্য গাড়ি যে চার্জটা নেবে পার্কিংয়ের, সেটা হচ্ছে মাত্র $20। সত্যিই ফিরে যেতে মন চাইছে না, কিন্তু এখানকার ওয়েদার ভীষণ ভীষণ আনপ্রেডিক্টেবল। হুট করে বৃষ্টি এসে গেলে রাস্তায় গাড়ি চালাতে খুব অসুবিধে হয়ে যায়। তাই আমরা এবার আস্তে আস্তে ঘরের দিকে যাচ্ছি। তাহলে আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে আমাকে ভুলবেন না। আজকে চললাম, আবার দেখা হবে আমার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, চললাম।